প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমরা আজকের আলোচনায় রেখেছি বার্ন এবং প্লাস্টিক সার্জারি নিয়ে, এবং আমাদের সাথে আছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, ডিরেক্টর অ্যান্ড প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা, বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনাকে আরও অভিনন্দন জানাচ্ছি যে আপনি রিসেন্ট যে ইলেকশন হয়েছে আপনাদের সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস অফ বাংলাদেশ, সেখানে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন সেজন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, প্রথমে জানতে চাইছি যে আমাদের আজকের আলোচনার বিষয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে বার্ন আসলে কি, এবং এই বার্নটা কি কি ধরনের হতে পারে। ধন্যবাদ। বার্ন আমরা এটাকে এক ধরনের ইনজুরি বলি বা ট্রমা বলি। বার্নের বাংলায় আমরা বলি যে সাধারণভাবে বলি যে পুড়ে যাওয়া। তো এই পুড়ে যাওয়ার শব্দটা শুনলে আমরা প্রথমেই মনে করি যে আমাদের গায়ে আগুন লেগে গেছে, কিন্তু নানা কারণে বার্ন হতে পারে। বার্নের বেশ কিছু ক্যাটাগরি আছে এবং আমাদের ডেফিনেশনে আমরা যেভাবে বলি সেটা হয়তো বই পুস্তকের কথা, কিন্তু সাধারণ ভাষ্য যে গরম যে কোনো বস্তু আমাদের শরীরের ত্বকের উপরে যদি কিছুক্ষণ থাকে তাহলে সেটা দিয়ে বার্ন হতে পারে। তো বার্নের প্রাথমিকভাবে কী সমস্যা হয়? সমস্যা হয়, আমরা জানি যে আমাদের শরীরের বাইরে থাকে ত্বক, সেই ত্বকটা ক্ষতিগ্রস্ত হয় বার্নে। এই ক্ষতিগ্রস্ততা নির্ভর করে দুইটা জিনিসের উপরে। যে অবজেক্ট বা গরম জিনিসটা ওখানে লাগলো সেটা তার হিটের পরিমাণ কি পরিমাণে আছে, এবং একই সঙ্গে কতক্ষণ ধরে সেটা স্থায়ী হলো। তো সেটা একটা হট লিকুইড হতে পারে, যেমন গরম পানি হতে পারে, গরম চা হতে পারে, তরকারি হতে পারে, ডাল হতে পারে ইত্যাদি। এরপরে হতে পারে কি, সরাসরি শরীরে আগুন লেগে যাওয়া হতে পারে। এটাকে আমরা নর্মালি আগুন লেগে যাওয়ার যে বিষয়টা সরাসরি, এটাকে আমরা বলি ফ্লেম বার্ন। ফ্লেম বার্ন নানা কারণে হতে পারে। সরাসরি আপনি চুলাতে রান্না করতে গেলেন, সেখান থেকে আপনার শরীরে আগুন লেগে গেল, সেটা ফ্লেম বার্ন। আপনি আগুন পোহাতে গেলেন, সরাসরি সেখানে লেগে গেল, সেটা ফ্লেম বার্ন। ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে স্পার্ক হলো, সেটা এসে শরীরে লাগলো, সেটা ফ্লেম বার্ন। আবার ধরেন গ্যাস লিকেজ হলো, সেই গ্যাস লিকেজ থেকে আগুনটা ছড়িয়ে গিয়ে আপনার শরীরে লাগলো, সেটাও ফ্লেম বার্ন। অর্থাৎ সরাসরি ফ্লেম আমরা যেটাকে বলি শিখা, অগ্নির শিখা থেকে এক ধরনের সরাসরি আপনার ত্বককে যখন আক্রান্ত করে সেটা বলি। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ইলেকট্রিক বার্ন। ইলেকট্রিক বার্ন দুই ধরনের হতে পারে। আমি এক ধরনের কথা বললাম, যে দূর থেকে আপনার, যেমন ট্রান্সফরমারে আজকেই সকালে আমাদের এখানে মাদ্রাসার কয়েকটা বাচ্চা আসছে, সেটাকে ট্রান্সফরমারের ওখানে একটা ফ্ল্যাশ বার্ন হয়েছে, তারা খেলতে গেছে, সেখান থেকে এই ফ্ল্যাশ বার্ন থেকে এসে তাদের গায়ে লাগছে দূর থেকে, সরাসরি তারা ইলেকট্রিক সার্কিটের সঙ্গে সংযুক্ত হয় নাই। তো সরাসরি ইলেকট্রিক সার্কিটের সঙ্গে সংযুক্ত হতে পারে নানা কারণে। একটা হচ্ছে যারা হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইনগুলো আছে সেখানে কাজ করতে গিয়ে যদি ওয়্যারের সঙ্গে সরাসরি সংস্পর্শ হয় এবং সেটা যদি লাইভ থাকে, তাহলে এটাকে আমরা বলি কন্ট্যাক্ট বার্ন। ইলেকট্রিক কন্ট্যাক্ট বার্ন ইজ ভেরি ডেঞ্জারাস। সেটা হাই ভোল্টেজ ইলেকট্রিক যেমন লাইনের কথা বললাম, বাসায় লো ভোল্টেজ হতে পারে। আবার হতে পারে বজ্রপাত থেকে। বজ্রপাত থেকে যে ইলেকট্রিক কন্ট্যাক্ট বার্ন হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সরাসরি লাগলে মৃত্যুবরণ করে। সাইডে থেকে যদি আসে সেটা কন্ট্যাক্ট বার্ন হয়ে সেটাও বড় ধরনের বার্ন হতে পারে। এগুলো এগুলো প্রকারভেদে। এর বাইরে আরও আরেকটা জিনিস আছে, কেমিক্যাল বার্ন। একটা সময় অ্যাসিড বার্ন বলে একটা শব্দ ছিল, অ্যাসিড বার্নটাও একটা কেমিক্যাল বার্ন। যদিও অপরাধ প্রবণতার দিক থেকে একসময় কেমিক্যাল বার্ন আমাদের সমাজে একটা ভীতি সৃষ্টি করেছিল, আমরা অনেকটাই সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। জি, আসলে অনেক কিছুই জানলাম যে অনেক ধরনের বার্নই হতে পারে, যে বিষয়গুলো জানা ছিল না। ঠিক আমি যদি আপনার কাছে জানতে চাই যে বার্ন তো অবশ্যই একটি দুর্ঘটনা, বশবর্তী হয়ে মানুষ সেটার শিকার হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন বার্নের। তো এই ক্ষেত্রে যখন প্রথম অবস্থায় কেউ বার্ন করলো বা কারো কোথাও পুড়ে গেল, সেক্ষেত্রে সে প্রাইমারি অবস্থায় প্রাথমিক চিকিৎসা সে আসলে কী নিবে, বা কি তাকে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত ঠিক ওই মুহূর্তে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বার্নটাকে, এক নম্বর যে আমরা চাই যে বার্ন না হোক। বার্নের চিকিৎসার থেকে প্রতিরোধই উত্তম, এবং সারা পৃথিবীতে এখন পাবলিক অ্যাওয়ারনেসটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে যাতে বার্ন কমে যাচ্ছে। উন্নত দেশগুলোতে এখন উন্নত দেশে অনেক বার্ন সেন্টারই এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেখানে বার্নের রোগী পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশে উল্টা হচ্ছে, আমাদের দেশে ক্রমাগত বার্নের এবং নতুন নতুন বার্নের ক্ষেত্র তৈরি হচ্ছে।
হ্যাঁ, যে জিনিসগুলো হয়তো আগে ছিল না এখন হচ্ছে। তো আমরা প্রথম কথা হচ্ছে যে যে কারণগুলোর কথা আমরা বললাম, ধরুন আপনি গরম পানি, গরম তরকারি ইত্যাদি থেকে যে বার্নগুলো হচ্ছে, বিশেষ করে এই ক্ষেত্রে শীতকালে আমরা দেখি বাচ্চারা অনেক বেশি আক্রান্ত হয়। তো গরম পানির হাত থেকে আপনার বাঁচার উপায়টা কি? উপায় হচ্ছে যে এই ঘটনাটা গ্রামে গঞ্জে বেশি ঘটে, আবার শহরেও ঘটে। যাদের শহরে বাসায় গিজার নেই তখন শীতকালে তারা গরম পানি নানা কাজের জন্য ব্যবহার করে। গোসল থেকে শুরু করে আপনার অনেক সময় থেরাপি নেওয়ার জন্য হাইড্রোথেরাপি নেয়, ব্যাগে ভরে গরম পানি, এগুলো থেকে হয়। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন, সেটার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি হয়তো চুলাতে আ আ পাতিলে গরম পানি করলেন। করার পরে আপনি যখন পাতিল থেকে নিয়ে যাবেন, অনেকেই দেখা যাচ্ছে পাতিলটা ধরে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে, সেখানে বালতিতে পানি ঢালছে। এই যে মাঝপথের এই যাত্রা, এইটা স্পিল করে যেতে পারে। পথের সামনে তার কোনো বাচ্চা থাকলে তার গায়ে ধাক্কা লেগে তার গায়ে এটা কিন্তু প্রায়ই হয়। এরকম মানে ঘটনা প্রায় হয়। তো আপনার প্রথমে কি করা উচিত? আপনার কাছেই আপনি একটা বোতলে একটা বালতিতে অল্প পানি রাখলেন, ঠান্ডা পানি রাখলেন। সেই পানির মধ্যে ধরে ওটাকে দিলেন। দেওয়ার পরে আপনি সেটা বালতিটা ক্যারি করে আপনি ওয়াশরুমে নিয়ে গেলেন। এই যে এটুকুর মধ্যে দেখবেন যে এই কাজটুকু যদি করা হয়, এই প্রক্রিয়ায় যে বার্ন হয় তার একটা সার্টেন পার্সেন্টেজ কমে যাবে। এটা ১ নম্বর গেল। ২ নম্বর হচ্ছে তরকারি মানে রান্না করতে গিয়ে মানে যারাই রান্না করুক, দেখা যায় যে তাদের রান্নার তেল ছিটে, তরকারি ছিটে একটা অংশ কিন্তু পার্সেন্টেজ আপনাকে, যদিও এটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, বাট এটা আপনি এক ধরনের অ্যাপ্রন ব্যবহার করেন। সেটা সস্তা হতে পারে কিন্তু প্রোটেক্টিভ। অর্থাৎ একটা প্রোটেক্টিভ গাউন আপনার থাকতে হবে রান্না করতে গেলে। তাহলে আপনি ওইগুলো থেকে মুক্তি পাবেন। মুক্তি পাবেন। চা থেকে হয়, আমি বললাম চা, এবং চা থেকে হিস্ট্রি যেটা সেটা প্রায়ই রান্নাঘরে চা করা হয়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে এবং সেখান থেকে তারা বাচ্চারা হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার নিজের ছেলেরই এই ঘটনা ঘটেছিল ছোটোবেলায়, যখন ওর ১.৫ বছর বয়স, তখন চা বানানোর সময় সে হঠাৎ দৌড় দিছে, দৌড় দিয়া মানে ধাক্কা দিয়ে সে তার গায়ে পড়ে গেছে। তো এগুলো অর্থাৎ বাচ্চার যখন আপনার বাড়িতে থাকবে, বাচ্চা বা বয়স্ক ব্যক্তি যারা মানে নিজেদের উপর কন্ট্রোল হয়, তখন কিন্তু আপনাকে এইভাবে রেখে কোথাও আপনি যেতে পারবেন না। এগুলো হচ্ছে প্রাথমিক সতর্কতা, এবং এই প্রাথমিক সতর্কতা যদি মেনে চলি, আমরা এ দিয়ে ৫ থেকে ১০% বার্ন কিন্তু কমিয়ে ফেলতে পারি এই লাইনে। ২ নম্বর আমরা যেটা বললাম ইলেকট্রিসিটির বার্নের কথা। ইলেকট্রিক বার্ন যেটা হয়, ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে কিন্তু খুব ডিভাস্টেটিং হয়। আমি আপনাকে যেটা শুরুতেই বললাম, ডিভাস্টেটিংটা কীরকম হয়? যে লাইনে যদি থাকে, তাহলে মানে হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্নে হাত বা পায়ের বা মাথার যে কোনো জায়গায় লাগলো, সেখানে যেখানে কন্ট্যাক্ট বার্নে সেখানে তো এরকম হয়। এইটা কিন্তু বডি দিয়ে পাস করে যেটা, সেটা শরীরের অন্য আরেকটা জায়গা দিয়ে, যে হাতের মধ্য দিয়ে পাস করলো। এমন হয় যে আপনার বগলের কাছ থেকে শুরু করে পুরো হাতটা চার্ড হয়ে যায়, অর্থাৎ হাতটা কেটে ফেলতে হয়। আরেকটা যে জিনিস ঘটে ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে, সেটা এই কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে, আপনি দেখবেন যে বিশেষ করে অপর অপরিকল্পিত যে সমস্ত বাড়িঘর হচ্ছে আমাদের শহরের ঘিঞ্জি এরিয়াগুলোতে, আরবানের অনেক এরিয়াগুলোতেও সাইড দিয়ে কিন্তু তার যায়, ইলেকট্রিকের লাইন, এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ কিন্তু মেন লাইন থেকে নেওয়া হয়। তো ওরা যখন কাজ করতে যায়, কাজ করতে গিয়ে অসতর্কতাবশত ওই লাইনের সঙ্গে লেগে যায়। অনেকে দেখা যায় যে একই সঙ্গে লাইনে তার যে ইলেকট্রিক শকটা খায়, সেটাতে তারা ঝাঁকুনি খেয়ে অনেক সময় ৪ তলা ৫ তলা থেকে পড়ে যায়। একই সঙ্গে তারা ইলেকট্রিক একটা বার্ন হলো, আবার তার হেড ইনজুরি হেড হয়, ইনজুরি হলো। এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং আরেকটা কথা আমি সম্প্রতি একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম, এখন কিন্তু বিশ্বকাপ খেলা চলছে। এই যে বিশ্বকাপের উন্মাদনাতে বিশেষ করে ইয়াং ছেলেপেলে যারা আছে, তারা কিন্তু তাদের পছন্দ মতো বিভিন্ন দেশের পতাকা টাঙাতে যায়। বাড়ির ছাদ থেকে বিভিন্ন জায়গাতে দেখা যায় কেউ লোহার দণ্ড বা যে কোনো ধাতব দণ্ডের সঙ্গে লাগাতে যায়, অথবা বাঁশ দিয়ে লাগাতে যায়। এই যখনই আশেপাশে এই যে অবৈধ তারগুলো থাকে, তার কারোর সঙ্গে যদি লেগে যায়, লেগে গেলে কিন্তু তার মানে একটা মানে বিরাট দুর্ঘটনা বিরাট ঘটতে দুর্ঘটনা ঘটবে, এবং পারে। সেই দুর্ঘটনাতে তার হাত পা চলে যেতে চলে পারে। যেতে পারে। তো এটা কিন্তু হচ্ছে এখন। তো এই জায়গাতে আমি বলবো, এই সময় যারা যারা আমার এই কথাগুলো শুনছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা খেলা দেখেন, সেটাতে কোনো সমস্যা নাই, ভালোভাবে দেখেন, কিন্তু এই জায়গাগুলোতে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বা আপনারা নিজেরাও সতর্ক হন। অনেক সতর্ক। অনেক বয়স্ক মানুষেরাও কিন্তু
উত্তেজনার বশবর্তী হয়ে এই সমস্ত দুর্ঘটনার শিকার হয়। এবং এই দুর্ঘটনার কারণে যে কারো হতে পারে প্রাণঘাতী ব্যাপারও ঘটতে পারে এবং তার অঙ্গহানির মতো একটা বড় একটা তার বিপর্যয় কিন্তু তার জীবনে চলে আসতে পারে। অবশ্যই, অবশ্যই আসতে তো পারে। অবশ্যই আমরা ফুটবল খেলার উপভোগ করব, খেলা সবাই মিলে বিনোদন যে ব্যাপারটা আছে সবাই মিলে এটাকে উপভোগ করব, কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের ডেফিনিটলি, প্রত্যেককেই। ডেফিনিটলি। আমি ঠিক একই সাথে আপনার কাছে জানতে চাইছিলাম যে যখন বার্ন হয় তো সেই ক্ষেত্রে তো আমাদের অবশ্যই প্রথম ৫ থেকে ১০ মিনিট সতর্কতার সাথে কিছু পন্থা অবলম্বন করা উচিত, যারা উপস্থিত থাকবেন একটা পরিবারের মধ্যে বা যদি কোনো ব্যক্তিরই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করা যায়, কি করা উচিত? ধন্যবাদ। আমি এই বিষয়টা আমরা তো প্র্যাকটিক্যালি আমাদের কাছে পেশেন্টরা ওকে আসে। স্যার, এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। স্যার, ঠিক যে আলোচনায় ছিলাম যে এই যে বার্ন হচ্ছে বিভিন্ন কারণেই হতে পারে, দুর্ঘটনার কারণে হতে পারে বা আমাদের অনেক সময় যে দেখা যাচ্ছে আমরা কাজ করছি আমাদের অসচেতনতার কারণে ঘটছে। ঠিক আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এটার আসলে আমাদের কি করা উচিত, প্রাথমিক অবস্থায় আমরা কিভাবে এটার চিকিৎসা করতে পারি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বার্ন যখন কোথাও যখন আগুন লাগে, মানুষ তার আশেপাশের সমস্ত মানুষই কিন্তু প্যানিক হয়ে যায়। এটা হচ্ছে প্রথম কথা। যে কোনো দুর্ঘটনাতে আপনি যদি রেস্কিউ করতে চান বা আপনি যদি কম ক্ষতি শিকার হতে চান, তাহলে প্রথম কথাই হচ্ছে আপনাকে প্যানিক হওয়া যাবে না। ঘটনা ঘটেছে সেটাকে এখন তার থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। অর্থাৎ যে কথার কথা যখন মানে ইলেকট্রিক বার্ন কোথাও হলো, সাথে সাথে আপনাকে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। এবং আপনার দুর্ঘটনার স্থল থেকে যত দ্রুত পারা যায় সরে আসতে হবে। বিশেষ করে গ্যাসের যখন দুর্ঘটনা ঘটে, চুলাতে গিয়ে আমরা আমরা এই ঘটনাটা রিসেন্টলি খুবই পাচ্ছি। চুলা জ্বালাতে গেছে স্বামী অথবা স্ত্রী অথবা বাচ্চা, চালাতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে আগুন লেগে গেছে। রান্নাঘরের শহরগুলোতে কথাই আমি বলছি। তো এটা তো বেশিরভাগ ক্ষেত্রে বদ্ধ থাকে অথবা একটু ইয়ে থাকে। তো দেখা গেল যে হয়তো স্ত্রীর গায়ে আগুন লেগে গেছে। তো উনাকে বাঁচাতে গিয়ে স্বামী নিজে, স্ত্রীর 60% হয়েছে, স্বামী 100% দুর্ঘটনা বার্ন হয়ে গেছে। দিস ইজ দি এটা কোনো থিওরি না, মানে এটা বাস্তব কথা। এটা গত সপ্তাহেরই একটা ঘটনা একটা পরিবারের। তো এখন এইটা কি করতে পারেন আপনি? আপনি যখন এরকম ঘটনা ঘটবে তখন আপনাকে প্রথমত এই আগুনটা নিভানোর ব্যবস্থা করতে হবে। না আপনি গিয়ে এমনভাবে যাবেন না যে আপনিও আক্রান্ত হয়ে গেলেন। প্রথমত আপনাকে বাসায় আমরা এখন পরামর্শ দিই, প্রত্যেকটি বাসাতেই এখন একটা অগ্নি নির্বাপকের যে ছোট, ছোট যন্ত্রগুলো আছে সেগুলো এখন থাকা উচিত, অথবা ছোট, ছোট নানা ধরনের কার্বন ডাইঅক্সাইড দিয়ে পাওয়া যায়। প্রাথমিকভাবে আপনাকে ওটা বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে চুলার গ্যাস যদি অনেক সময় গ্যাস আগুনটা এমনভাবে ধরে যায় যে ভিতরে ঢোকা যায় না ধোঁয়ার কারণে, যে অনেকটা ছড়িয়ে যাচ্ছে সাথে ছড়িয়ে সাথে যাচ্ছে। এবং সেই ধোঁয়া তৈরি ক্ষেত্রে হচ্ছে। সেই ক্ষেত্রে মানে তাকে মানে কাঁথা অথবা ভেজানো কাঁথা, পানি তো থাকে। আপনার কিছু সময়ের জন্য হলেও আপনি একটু প্যানিক যে কন্ডিশন থেকে বের হয়ে এসে ভেজানো কাঁথা বা ভেজানো কাপড়-চোপড়, ছালা যা পাওয়া যায় ভিজিয়ে তার গায়ে দিয়ে দেওয়া এবং তাকে ওই স্থান থেকে সরিয়ে আনা। এবং একই সঙ্গে আমরা যেমন বিমানে চড়ার সময় একটা সতর্কতা দিই যে অক্সিজেনের অভাব হলে আগে আপনি নিজের মাস্কটা পরবেন, তারপরে অন্যকে হেল্প করবেন। এখানেও ব্যাপারটা তাই যে আপনি মানে এটা করতে গিয়ে আপনার নিজেকে আক্রান্ত করতে পারবেন না। তো আমরা ইমোশনাল তো হয়েই যাই। তো এটা প্রথম কথা যে আপনি চুলা বন্ধ করে দিবেন অথবা গ্যাসের যে জায়গায় লাইন সেন্ট্রালি থাকে সেখানে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এই নিয়মটা সবার মানে প্রত্যেকের পরিবারের জানতে হবে যে আমরা কি এই ধরনের ঘটনা ঘটলে কি হতে পারে, করতে হবে কিভাবে। অর্থাৎ গ্যাস লাইন যারা আমরা বাসা বাড়িতে থাকি, ফ্ল্যাট বাড়িতে থাকি, হাই রাইজ বিল্ডিংয়ে থাকি, সেখানে নিচের এই সাথে সাথে জানাতে হবে যে এটা আপনারা বন্ধ করে দেন। এই যে আমি শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম যে বার্ন হয় ২টা কারণে। একটা হচ্ছে কি পরিমাণে হিট হচ্ছে সেটা এবং কতক্ষণ ধরে থাকছে। আচ্ছা। আপনার এই হিটটা যখন ডিসিপেটেড হয়ে যাবে তখন কি হবে যে এই বার্নের যে ধ্বংসাত্মক প্রবণতা যেটা, অর্থাৎ ক্ষতিকর যে প্রবণতা সেটা কমতে থাকবে। পানি ঢালার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পানি ঢালতে গিয়ে অনেকে করে কি যে অল্প জায়গার মধ্যে মনে করে যে বরফ দিতে থাকে ফ্রিজ থেকে। না, বরফ দেওয়ার কোনো দরকার নেই। এটা অনেক সময় ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে। কারণ বরফের ফলে আমাদের স্কিনের যে ক্ষুদ্র, ক্ষুদ্র রক্তনালী থাকে
সেই রক্তনালীগুলোতে স্পাজম হয়ে গেলে ওইখানকার স্কিনটা টোটালি মরে যাবে। সুতরাং বরফ দেওয়ার কোনো দরকার নেই। এবং একই সঙ্গে আপনি পরিষ্কার মানে পানি দিলেন, তারপরে পানি দিয়ে যখন একটা ঠান্ডা মতো হয়ে গেল, কুল ডাউন হলো, তখন আপনি তাকে পরিষ্কার একটা কাপড় দিয়ে তার সারা শরীরটা ঢেকে ফেলবেন। কারণ পরবর্তীতে এই আগুন মানে চামড়া যে পুড়ে গেছে যেটা, আপনার শরীর থেকে তাপমাত্রা বেরিয়ে যাবে, আপনার শরীর থেকে পানি বেরিয়ে যাবে, হাইপোথার্মিয়া হবে, হাইপোভলিমিয়া হবে। এই দুইটাই মারাত্মক ধরনের বিপদ ডেকে আনতে পারে যদি বার্নের পরিমাণ অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অতি দ্রুত, যদি বার্নের পরিমাণ মনে হয় যে অনেক বেশি হয়ে গেছে, ঢেকে নিয়ে আপনি চলে যাবেন আপনার চিকিৎসকের কাছে। নিকটস্থ চিকিৎসার জন্য আছে, রাইট, যে যত হসপিটাল কাছের চিকিৎসক আছে আগে তার কাছে যাবেন। তার কাছে যাবে। সেই চিকিৎসক যখন মনে করবে, তিনি আরও ভালো পার্সেন্টেজ বুঝতে পারবেন, মানে কতটুকু ডিপ হয়েছে সেটা বুঝতে পারবেন, সেই অনুযায়ী তিনি হয়তো কোনো রেফারেন্স সেন্টারে তাকে পাঠাতে পারেন। এটা মোটামুটি আমাদের এটুকু কাজ যদি আমরা শুরুতেই করি এবং যত দ্রুত আমরা রেফারেল সেন্টারের কাছে পাঠাতে পারবো, তত পেশেন্টের জন্য সুবিধা, তত পেশেন্টের মানে সার্ভাইবিলিটি এবং আপনার সুস্থ হয়ে যাওয়ার সুস্থ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ঠিক, আমি আসলে এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আমাদের যদি খুব বেশি পরিমাণে, যে পার্সেন্টেজ আপনি আমাদেরকে বোঝালেন, সাধারণ মানুষ যেটা বুঝবে, পার্সেন্টেজ যদি বেশি দেখতে পায়, তাহলে সেই ক্ষেত্রেও কি তখন সে প্রাইমারি অবস্থায় পানি দেবেন, পানি ঢালবে, তারপরে কি হসপিটালে নেবেন? একেবারেই সত্য কথা এটা। আপনাকে পার্সেন্টেজ যতই হোক না কেন, আপনি প্রাইমারিলি মানে উইথ পেশেন্টকে সরাই উইদিন এ মিনিট আপনি তাকে পানি দিবেন, যত দ্রুত সম্ভব পানি দিতে হবে। যত দ্রুত সম্ভব। এই কাজটা আপনাকে করতেই হবে, এটা ম্যান্ডেটরি। আর তার পরবর্তীতে আপনি পরের কাজ করেন, কিন্তু পানি আপনি যখন গায়ে ঢালবেন, এবং এটা আমরা শাওয়ারকে প্রেফার করি, যে আপনি শাওয়ার ছেড়ে দিবেন আপনার, যাতে শরীরের প্রত্যেকটি জায়গায় যেখানে বার্ন হওয়ার, অনেক সময় কিন্তু আমরা বুঝি না যে বার্ন কতটুকু হয়েছে, প্রথম দিকে কিন্তু বোঝা যায় না। আপনি মনে করবেন যে শুধু অল্প একটু জায়গা হয়েছে, কিন্তু এই যে আপনার আঁচ লাগা, বিশেষ করে ফ্লেম বার্নের কথা আমি যেটা বলছি, ফ্লেম বার্নের ক্ষেত্রে আগুনের আঁচ মনে হবে যে আপনার শুধু অল্প একটু জায়গায় পুড়ে গেছে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি দেখবেন যে আপনার সারা শরীর লাল লাল হয়ে গেছে। এই জন্যে শাওয়ারের নিচে গিয়া যদি মাথা থেকে পা পর্যন্ত পুরোটা জায়গাতে পানি ঢালা যায়, দ্যাট উইল গিভ ইউ দি বেস্ট রেজাল্ট। অবশ্যই, তাহলে সেক্ষেত্রে আমাদের পানি ঢালতে হবে, এবং সেক্ষেত্রে আরো একবার প্রমাণিত হলো যে পানির অপর নাম জীবন। জীবন, ঠিক রাইট। যে ব্যাপারটি, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আমি আপনার কাছ থেকে ঠিক একই সাথে জানতে চাইবো যে অনেক সময় দেখা যাচ্ছে বার্নের পেশেন্ট যারা হন, তাদের থ্রাস্টি ব্যাপারটা থাকে, যে প্রচুর পানি পিপাসা পাচ্ছে, বা খাওয়ার ব্যাপারটা বলো যে আমাকে একটু পানি দাও, ঠান্ডা কিছু খেতে দাও, সেই ক্ষেত্রে কি রুগীকে দেয়া যাবে কিনা? ধন্যবাদ। পানি দেওয়ার ব্যাপারে আসলে কোনো বিধিনিষেধ নাই। মানে বিধিনিষেধের জায়গাগুলো আসে কখন? পানি আপনার ওই যে আমি যে কথাটা বললাম, আপনার বার্নের পার্সেন্টেজ অনুযায়ী আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ওয়াটার বের হয়ে যেতে পারে, ইলেকট্রোলাইট বের হয়ে যেতে পারে, প্রোটিন বের হয়ে যেতে পারে, অর্থাৎ হাইপোভলিউমিয়া দেখা যায়। হাইপোভলিউমিয়াটা আমরা মিন করি আমাদের শরীরের যে সার্কুলেশন থাকে, যে রক্তনালী থাকে, সেই রক্তনালীর মধ্য থেকে যে পরিমাণে মানে ফ্লুইড থাকে, রক্তসহ অন্যান্য ফ্লুইড, সেটা যখন বের হয়ে যায় তখনই হাইপোভলিমিয়া। আপনার এটা কিন্তু শরীর থেকে যে বের হয়ে যাচ্ছে তাও না, মানে শরীরের মধ্যেই অন্য জায়গায় চলে যাচ্ছে, আপনার ইফেক্টিভ সার্কুলেশনে আপনার মানে ভলিউম কমে যাচ্ছে, যে কারণে আপনার এটা আপনি থার্স্টি ফিল করবেনই। এখন অনেক ক্ষেত্রে যেটা আমরা করি, যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যদি বাচ্চারা বার্ন হয়, তখন আমাদের ইমিডিয়েটলি অনেক সময় বেশি বার্ন হয়ে গেলে খুব দ্রুতই আমাদের যেটা করা লাগে, যে তার ভলিউম রিপ্লেসমেন্ট করবার জন্য আমরা তাকে আইভি ক্যানোলা দিতে পারি, অনেক সময় সেন্ট্রাল ভেনাস লাইনও দিতে হতে হয়। তো সেক্ষেত্রে অজ্ঞান করা লাগে। অজ্ঞানের বিষয়টা ছাড়া, মানে অজ্ঞান করার জন্য আমরা 4 ঘন্টা তো না খেয়ে রাখি, ক্লিয়ার ফ্লুইড আমরা 2 ঘন্টা মিনিমাম লাগে। তো এইটা ছাড়া অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই যে আপনি পানি খেতে পারবেন না, আপনি পানি খেতে অবশ্যই পারেন, সমস্যা তাহলে নেই। পানি দেওয়ার তো কিছু নিয়ম আছে। অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে, তাকে লে ডাউন করেই তো নিয়ে আসে, শুইয়ে নিয়ে আসে। সেই ক্ষেত্রে পানি দেওয়ার কোনো এটা আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি যখনই একটা পেশেন্ট, যখন পেশেন্ট হয়ে যাবে, তার যখন বডির উপরে টোটাল কন্ট্রোলটা থাকবে না, আহ, আপনি কখনো তাকে শুইয়ে খাওয়াইতে যাবেন না, এবং শুইয়ে স্বাভাবিক অবস্থায় আপনি পানি খাওয়া উচিত না। আপনাকে বসে তাকে আপরাইট পজিশনে আপনি কন্ট্রোল রেখে তাকে পানি খাওয়াবেন। অনেক ক্ষেত্রেই এইভাবে খাওয়াতে গিয়ে পেশেন্ট চোকড হয়ে, অর্থাৎ শ্বাসনালীর মধ্যে পানি চলে যায়, চোকড হয়ে কিন্তু পেশেন্ট মারা যায়। বিশেষ করে আবারও আমি বলছি, বাচ্চারা এবং যারা বয়স্ক মানুষ বেশি, তাদের ক্ষেত্রে এই দুর্ঘটনা প্রায়ই ঘটে। এবং একদম সিম্পল, মানে আমরা আমাদের চোখের সামনে এরকম অনেক ঘটনা ঘটে, সিম্পল বাচ্চারা ভালো হয়ে যাচ্ছে, সেই বাচ্চার এই চোকিং হয়ে বাচ্চা অনেক সময় মারা যায়। এই ক্ষেত্রে আমরা হসপিটালে সবসময়
আমাদের নার্সদেরকে সবসময় একটা ইয়ের মধ্যে রাখি যে কোনো বাচ্চার বা হসপিটালে ভর্তি রোগীকে কখনোই শুইয়ে পানি বলেন আর অন্য খাবার বলেন, শক্ত খাবার বলেন, কোনো কিছু শুইয়ে খাওয়ানো যাবে না। তাকে খাওয়ানোর আগে শুয়ে থাকলে আরও কি করতে হবে, ধরেন সে শুয়ে আছে দীর্ঘক্ষণ, আপনি যদি খাওয়াইতে চান তাকে আগে বসাবেন, বসে সে কিছুক্ষণ রেস্ট নেবে, তারপরে এই খাবারটা নিচের দিকে চলে যাবে। অনেক ক্ষেত্রে আমরা যাদের নাকে নল দেওয়া থাকে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা করি কি, নল দিয়ে আগের যে খাবার 4-5 ঘন্টা আগে যে খাবারটা দেওয়া আছে সেটাকে বের করে ফেলি। তা না হলে দেখা যায় এই খাবারটা মানে বমির সাথে বমি হতে পারে, বমি হয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যেতে পারে। তো এটা অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একেবারেই এই কারণে অনেক রোগী কিন্তু মারা যায়। আসলে অনেক কিছুই জানতে পারলাম যে আসলে পুড়ে যাওয়া মানেই যে আমাকে কতটা প্যানিক হওয়া যাবে না। আমাকে অবশ্যই সতর্কতার সাথে আমার রোগীর চিকিৎসা করতে হবে এবং অবশ্যই দ্রুততম সময়ে তাকে তার হসপিটালে নিতে হবে চিকিৎসার জন্য। ধন্যবাদ স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনার এই উপস্থিতির জন্য এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে, এবং আমাদের যারা কলাকুশলী আমাদের এই প্রোগ্রামটা করতে সহায়তা করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোনো দুর্ঘটনার সময় প্যানিক বা অস্থিরতা হওয়া যাবে না। অবশ্যই আমাদের সতর্কতার সাথে সেই পরিস্থিতিকে সামাল দিতে হবে। এবং আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি যে আগুনে পুড়ে যাওয়া রোগী হোক বা যে কোনো ধরনের বার্নের রোগী হোক না কেন, আমরা প্রথমেই তাকে পানির শাওয়ার দিয়ে থাকবো। ঠিক আমরা পরবর্তী পর্বে ফিরবো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর আলোচনা নিয়ে। এবং আমাদের সাথে থাকতে পারেন আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে পেতে পারেন আমাদের কাছ থেকে উত্তর। আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না।